আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে ঢাকা বোর্ড 2024 সালে আর্থিক বিবরণীর অঙ্ক। ঠিক আছে, তো চলো আমরা এটা শুরু করি। প্রথমে মুন কোম্পানি লিমিটেডে অনুমোদিত মূলধন 8 লক্ষ টাকা, যা প্রতিটি 10 টাকা মূল্যের 80,000 শেয়ারে বিভক্ত। 2023 সালের 31 ডিসেম্বর তারিখে কোম্পানি নিম্নরূপ। ঠিক আছে, অনুমোদিত মূলধন বলতে যে পরিমাণ টাকা হচ্ছে কোম্পানি সর্বোচ্চ শেয়ার ইস্যু করতে পারবে। তো এখানে দেওয়া আছে মুন কোম্পানি লিমিটেড, রেওয়া মিল, 31 ডিসেম্বর 2023 সাল। তো আমরা আমাদের হিসাবের নামগুলো দেখতে পারতেছি, ডেবিট ক্রেডিটের টাকা দেখতে পারতেছি, যে নগদ উদ্বৃত্ত 10,000 টাকা, আসবাবপত্র 1 লক্ষ টাকা, শেয়ার অধিহার 38,000, শিক্ষা নিবাস সালামি 10,000 টাকা, আয়কর 20,000, আয়কর সঞ্চিতি 15,000, ইজারা সম্পদ 10 বছরের জন্য ব্যবহার করতে পারবো 2 লক্ষ টাকা, মজুদ প্রারম্ভিক মজুদ পণ্য 30,000 টাকা, পণ্য ক্রয় 1,20,000 টাকা, বিক্রয় 2,70,000 টাকা, ক্রয় পরিবহন 10,000 টাকা, মজুরি 15,000 টাকা, বেতন 25,000 টাকা, প্রাপ্য হিসাব 65,000 টাকা, প্রদেয় হিসাব 5,000 টাকা, প্রদেয় বিল 4,000, ব্যাংক জমাতিরিক্ত 15,000, পেনশন তহবিল 3,000, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ 20,000, সাধারণ সঞ্চিতি 13,000, 10% ঋণপত্র 20,000, সংরক্ষিত আয়ের জের প্রারম্ভিক জের। ঠিক আছে, এটা কিন্তু সংরক্ষিত আয়ের প্রারম্ভিক জের 22,000, শেয়ার মূলধনের উপর 20,000 শেয়ারের মূল্য হচ্ছে 2 লক্ষ টাকা। সমন্বয় বলছে 1 নম্বর সমন্বয়, সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 30,000 টাকা, যা বাজার মূল্য কত টাকা? 28,000 টাকা। ঋণপত্র সুদ বকেয়া রয়েছে। সাধারণ সঞ্চিত তহবিলে 10,000 টাকা স্থানান্তর করো, পেনশন তহবিলে 5,000 টাকা স্থানান্তর করো। 5 নং সমন্বয়তে বলছে শেয়ার মূলধনের 10% হারে চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করতে হবে। ক নাম্বার প্রশ্ন, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। শুরু 2 নং প্রশ্নের সমাধান লিখবো। ক নাম্বার লিখলাম, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করবো। তো আমরা আমাদের মতো করে শিরোনাম দিয়ে এটা আমাদের সাধারণ বক্সে টানলাম, বিবরণ টাকা টাকা। তো তারপর আমরা কি করলাম, একদম রেওয়া মিল থেকে প্রারম্ভিক মজুত পণ্য 30,000 টাকা নিয়ে আসছি, পণ্য ক্রয় নিয়ে আসছি 1,20,000 টাকা, ক্রয় পরিবহন 10,000 টাকা, মজুরি 15,000 টাকা। এগুলো নিয়ে আসার পর সবগুলো যোগ করে পাচ্ছি আমরা 1,75,000 টাকা। এটার সাথে আমরা কি করব, সমাপনী মজুত পণ্য বাদ দিব। সমন্বয়তে বলছে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 30,000 টাকা, যার বাজার মূল্য 28,000 টাকা। দুইটা মূল্য দেওয়া আছে, একটা হচ্ছে 30,000, একটা হচ্ছে 28,000। কোন মূল্যটা নিব? সমাপনী মজুত পণ্যের মানে হিসাব বিজ্ঞানী রক্ষণশীলতা নীতি অনুযায়ী আমরা হচ্ছে সমাপনী মজুত পণ্যের যে মূল্যটা সবচেয়ে কম সেটা নিয়ে থাকি। তো এখানে সবচেয়ে কম কোনটা হচ্ছে? 28,000 টাকা। ঠিক আছে, তো আমরা হচ্ছে সমাপনী মজুত পণ্যের কম মূল্যটা নিব। কেন নিব? হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতা নীতি অনুযায়ী। 28,000 টাকা নিলাম, তাহলে আমাদের আগে ছিল 1,75,000 টাকা, সমাপনী মজুত পণ্য 28,000 টাকা বিয়োগ করলে কত আসে? 1,47,000 টাকা। তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 1,47,000 টাকা। খ নম্বর প্রশ্ন, নিট মুনাফা 95,000 টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী তৈরি করো। আমাদেরকে কিন্তু সংরক্ষিত আয় বিবরণী তৈরি করতে হবে। তো আমরা কি করব, খ নাম্বার লিখলাম, কোম্পানির নাম মুন কোম্পানি লিমিটেড, সংরক্ষিত আয় বিবরণী 2023 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। এরপর আমি বক্স টানবো, বিবরণ টাকা টাকা, তিনটার ঘর টাকার টাকার ঘর তিনটা টানবো। শুরুতে কি লিখবো? সংরক্ষিত আয় জের। এটা কিন্তু সংরক্ষিত আয় প্রারম্ভিক জের। কিভাবে বুঝবো? 1 তারিখ জানুয়ারি মাসের জানুয়ারি মাস 2023 সাল, কত টাকা? 22,000 টাকা। কোথায় ছিল? রেওয়া মিলে ছিল। যা সংরক্ষিত আয় প্রারম্ভিক জের, রেওয়া মিল থেকে নিয়ে আসছি। এর সাথে আমরা কত টাকা যোগ করব? যোগ করব নিট মুনাফা। কোথায় ছিল? প্রশ্নে ছিল। খ নাম্বার প্রশ্নতে বলছিল নিট মুনাফা 95,000 টাকা ধরে অঙ্কটা করতে হবে। তো আমরা কি করলাম, নিট মুনাফা যোগ করলাম, দুটো যোগ করলে কত আসে? 1,17,000 টাকা। তার সাথে আমরা কি করব, বন্টন বাদ দিব। তো বাদ দিব কি দিয়ে? আয়কর। আয়কর রেওয়া মিলে ছিল 20,000 টাকা, ডেবিট পাশে, বাদ পুরাতন আয়কর সঞ্চিতি। দেখো, আমাদের যখন আয়করে আমরা গিয়েছিলাম, আয়কর কিন্তু ডেবিট পাশে ছিল 20,000, আয়কর সঞ্চিতি ছিল 15,000। যখনই আমাদের রেওয়া মিলে আয়কর সঞ্চিতি থাকবে, সেটা আমাদের পুরাতন আয়কর সঞ্চিতি। ঠিক আছে, তো এই জন্য আমরা কি করছি, আয়করের সাথে পুরাতন আয়কর সঞ্চিতি বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের কত আয়কর আসছে? 5,000 টাকা। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ 20,000 টাকা, রেওয়া মিল থেকে নিয়ে আসছি। সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর, রেওয়া মিলে দেখো সমন্বয়তে দেখো কি লেখা ছিল, সাধারণ সঞ্চিতি তহবিলে 10,000 টাকা স্থানান্তর করো। যখনই আমাদের স্থানান্তর করো বা কোনো একটা তহবিলে স্থানান্তর করো, এই লেখাটা লেখা থাকবে, তখনই আমরা কি করব, সংরক্ষিত আয় বিবরণীতে সেটা নিয়ে আসব। তো সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর, স্থানান্তর লেখা আছে 10,000 টাকা, লিখে নিয়ে আসছি। এরপর দেখো 4 নম্বরে পেনশন তহবিলে 5,000 টাকা স্থানান্তর করে, এখানেও স্থানান্তর কথা লেখা আছে, স্থানান্তর নিয়ে আসলাম। পেনশন তহবিলে স্থানান্তর 5,000 টাকা, এটাও নিয়ে আসছি।
5 নং সমন্বয়তে দেখো কি লেখা ছিল, শেয়ার মূলধনের 10% হারে চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করতে হবে। আচ্ছা, শেয়ার মূলধনের টাকা মানে হচ্ছে শেয়ার মূলধন যেটা আমাদের রেওয়া মিলে আছে সেই টাকার উপর চূড়ান্ত লভ্যাংশ। চূড়ান্ত লভ্যাংশ মানে হচ্ছে ঘোষিত লভ্যাংশ। ঠিক আছে, তো আমাদের শেয়ার মূলধন রেওয়া মিলে কত টাকা ছিল, 20,000 শেয়ার, 2 লক্ষ টাকা, টাকা পেয়ে গেছি। এটার উপর আমাদের 10% চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করতে হবে। তার মানে আমরা প্রথমে লিখবো হচ্ছে ঘোষিত লভ্যাংশ, টাকা নিয়ে আসছি 10% নিয়ে আসছি, তো 2 লক্ষ টাকা 10% হচ্ছে 20,000 টাকা, সেটা হয়ে গেল আমাদের ঘোষিত লভ্যাংশ। এখন আমরা সব টাকা যোগ করব, যোগ করার পর কত টাকা পাই, 60,000 টাকা। এই 60,000 টাকা কি আমাদের বন্টন সমূহ। তাহলে 1,17,000 টাকার সাথে যদি আমরা 60,000 টাকা বিয়োগ করি তাহলে আমাদের কত টাকা আসে, 57,000 টাকা। এই 57,000 টাকা কি সমাপনী সংরক্ষিত আয় উদ্বৃত্ত। ঠিক আছে, উদ্বৃত্ত বানানটা একটু খেয়াল করে রেখো, আমার এখানে একটু বানানটা একটু ফেটে গেছে। তো সংরক্ষিত আয়ের বিবরণী, মানে সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত কত আসে, 57,000 টাকা। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা নাম্বার প্রশ্নতে যাই, কোম্পানি মালিকানা সত্ত্বেও দায়ের পরিমাণ নির্ণয় করো। তার মানে আমাদের আর্থিক অবস্থা বিবরণী তৈরি করতে বলছে, কিন্তু সম্পূর্ণ না, শুধু আংশিক একটা অংশ বের করতে বলছে। তো আমরা নাম্বারে লিখবো প্রতিষ্ঠানের নাম, আর্থিক অবস্থার বিবরণী আংশিক, 31 ডিসেম্বর 2023 সাল। তো আমরা আমাদের সাধারণ ছক বক্সে 3টা ঘর টানলাম, টানার পর আমরা আমাদের শিরোনাম কি দিব, শেয়ার মূলধন। শেয়ার মূলধনে কি দিব, তারপর অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন আমাদের কোথায় আছে দেখো, একদম প্রশ্নের শুরুতে, মুন কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধন 8 লাখ টাকা, যা প্রতিটি 10 টাকা মূল্যের 80,000 শেয়ারে বিভক্ত। তাহলে আমরা আমাদের অনুমোদিত মূলধন পেয়েছি প্রতিটি 10 টাকা মূল্যের 80,000 শেয়ার। এটা আমাদের প্রশ্নের উপর থেকে একদম নিয়ে আসছি, কত টাকা, 8 লক্ষ টাকা। এটা কিন্তু আমরা বন্ধ করে দিচ্ছি হিসাবটা, দেখছো ডবল ক্রস দিয়ে কিন্তু অবশ্যই বন্ধ করে দিব, এটা খেয়াল রেখো তোমরা। এরপর আমরা দিব হচ্ছে ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত মূলধন। ঠিক আছে, এটা হচ্ছে প্রতিটি 10 টাকা মূল্যের 20,000 শেয়ার। এটাই কোথায় পাইছি, একদম রেওয়া মিলে দেখো আমাদের শেয়ার মূলধন কত টাকা ছিল, 20,000 শেয়ার। এই 20,000 শেয়ার 2 লক্ষ টাকা। তুমি যদি 2 লক্ষ টাকাকে 20,000 শেয়ারে ভাগ করো তাহলে কি 10 টাকা আসে। এছাড়াও তুমি দেখো তোমাদের প্রশ্নতে বলে দিচ্ছিল প্রতিটি শেয়ারের মূল্য 10 টাকা করে, এভাবে তুমি ক্যালকুলেট করতে পারো। ঠিক আছে, তো তোমরা দেখো ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত মূলধন প্রতিটি 10 টাকা মূল্যের প্রশ্নে ছিল 20,000 শেয়ার, রেওয়া মিল থেকে নিয়ে আসি কত টাকা আসে, 2 লক্ষ টাকা আসে, দুটো গুণ করলে 2 লক্ষ টাকা। এরপর আমরা শিরোনাম দিব সঞ্চিতি উদ্বৃত্ত, বানানে অবশ্যই খেয়াল রাখো। ঠিক আছে, তোমাদের বইতে যা দেওয়া আছে সেই বানানের দিকে তো খেয়াল রেখো, ফন্টটা ভেঙে গেছে। আর রেওয়া মিল থেকে শেয়ার অধিহার নিয়ে আসছি 38,000 টাকা, সমাপনী সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত খতে প্রাপ্ত 57,000 টাকা। কোথা থেকে নিয়ে আসছি, এই যে সমাপনী, আমরা যে সংরক্ষিত আয় বিবরণী বের করছিলাম সেটা আমাদের যে 57,000 টাকা পেয়েছিলাম সমাপনী, সেই টাকাটা আমরা এখানে নিয়ে আসছি। এরপর দেখো সাধারণ সঞ্চিতি, এটা আমরা রেওয়া মিল থেকে নিয়ে আসছি 13,000 টাকা। এরপর আমাদের কিন্তু সমন্বয়তে বলে দিছিল, তোমরা একটু খেয়াল করবা যে সাধারণ সঞ্চিতি তহবিলে 10,000 টাকা স্থানান্তর করতে হবে। তার মানে হচ্ছে একটা জিনিস খেয়াল করো, আমাদের সাধারণ সঞ্চিতি রেওয়া মিলে কিন্তু 13,000 টাকা আগেই ছিল। এই 13,000 টাকার সাথে আরো 10,000 টাকা নিয়ে আসতে বলছে, তাহলে কি যোগ করতে হবে না? হ্যাঁ, তাহলে আমাদের সাধারণ সঞ্চিতি রেওয়া মিলে 13,000 টাকা আগের থেকেই ছিল, তার উপর আমি আরো নতুন 10,000 টাকা নিয়ে আসছি। তা আমাদের মোট কত টাকা হলো সাধারণ সঞ্চিতি, 23,000 টাকা। তাহলে সঞ্চিতি উদ্বৃত্ত আমাদের কত টাকা হলো, 1,18,000 টাকা। এরপর দেখো আমাদের কি বলছে, দীর্ঘমেয়াদী ঋণ। দীর্ঘমেয়াদী ঋণ রেওয়া মিল থেকে নিয়ে আসছি 10% ঋণপত্র, 20,000 টাকা, রেওয়া মিলে দেওয়া ছিল। এরপর দেখো আমাদের আরেকটা শিরোনাম বের করব, চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা। চলতি দায়ের মধ্যে কি আছে, প্রদেয় হিসাব, রেওয়া মিলে ছিল 5,000 টাকা, প্রদেয় বিল রেওয়া মিলে ছিল 4,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত রেওয়া মিলে ছিল 15,000 টাকা। এরপর দেখো আমরা আমাদের দীর্ঘমেয়াদী ঋণের 10% ঋণপত্রের উপর আমাদের কিন্তু দেখো 2 নং সমন্বয়তে কি বলছিল, ঋণপত্রের সুদ কিন্তু বকেয়া আছে, বকেয়া আছে, আমার এই টাকাটা কিন্তু দেওয়া হয়নি, তার মানে আমাদের চলতি দায়। ঠিক আছে, তো এর জন্য আমাদের যে 10% ঋণপত্র যে প্রশ্নে দেওয়া ছিল সেই টাকার উপর আমাদের বকেয়া সুদ বের করতে হবে। তো বকেয়া ঋণপত্র সুদ কিভাবে বের করবো, এই 20,000 টাকার উপর 10% ধরবো, তো কত আসে, 2,000 টাকা। এরপর কত, এরপর আমরা আমাদের ঘোষিত লভ্যাংশ বের করবো। ঘোষিত লভ্যাংশ কিন্তু আমরা সংরক্ষিত আয় বিবরণীতে বের করছিলাম, শেয়ার মূলধনের উপর 10%, সেই টাকাটাই আমরা কি করব, সরাসরি বসাই দিব, যে ঘোষিত লভ্যাংশ সরাসরি 20,000 টাকা বসাই দিব। এরপর দেখো আমাদের রেওয়া মিলে কিন্তু পেনশন তহবিল আগের থেকে দেওয়া ছিল, সেটার উপর কিন্তু আমাদের সমন্বয়তে বলছিল পেনশন তহবিলে 5,000 টাকা স্থানান্তর করা। তার মানে আমাদের রেওয়া মিলে, একটু দেখাই দিই,
পেনশন তহবিল কিন্তু রেওয়া মিলে 3,000 টাকা আগের থেকেই ছিল, তার সাথে আরো নতুন করে 5,000 টাকা নিয়ে আসতে বলছে। তার মানে আগে আমাদের 3,000 টাকা ছিল, তার উপর 5,000 টাকা যোগ করতে বলছে, তার মধ্যে এখন পেনশন তহবিল মোট কত, 8,000 টাকা হয়ে গেল। তাহলে যোগ করলে কত আসে, 54,000 টাকা। এই 54,000 টাকার নাম কি, মোট চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা। ঠিক আছে, তাহলে আমাদের ইস্যুকৃত বিলিখিত আদায়কৃত মূলধন 2 লক্ষ টাকা, সঞ্চিত উদ্বৃত্ত 1,18,000 টাকা, দীর্ঘমেয়াদী ঋণ 20,000 টাকা, মোট চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা 54,000 টাকা। তাহলে আমাদের টাকাগুলো যোগ করলে কত আসে, 3,92,000 টাকা। এটা আমাদের কি, শেয়ার মালিকদের সত্য মোট দায়, শেয়ার মালিকদের মোট সত্য দায় কত, 3,92,000 টাকা। তোমরা যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকো তাহলে একটা লাইক দিতে ভুলো না, কমেন্টে জানাও কেমন লাগলো এবং কি বিষয়ে ভিডিও চাও ভবিষ্যতে। আর হ্যাঁ, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো যেন তোমার পরের ভিডিও একদম মিস না হয়। তোমার সময় আর মনোযোগ দুটোই অনেক দামি, সেটা পড়াশোনায় দাও। বেস্ট অফ লাক, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং। বাই বাই।